অনেক তো হলো ছেলেদের শরীর দেখানো, আর কত দেখাবি? নিজের স্বামীর জন্য কিছু জমা রাখ। কথাটা শুনেই চমকে পেছনে তাকালাম। তাকিয়ে দেখলাম রিফাত ভাইয়া। কি বলছো কি এসব ভাইয়া? কি বলছি বুঝতে পারিসনি? আসলে ভাইয়া আর কিছুই বলতে পারলাম না। ভাইয়া পুরো ভার্সিটির সামনে আমাকে টানতে টানতে নিয়ে গাড়িতে বসালো। চলেন আপনাদের সাথে পরিচিত হই, আমি রিপা, এবার ইন্টার থার্ড ইয়ারে পড়ি। আসলে করোনায় পরীক্ষা দিতে পারছি না তাই বললাম। আর যে আমার সাথে এইভাবে কথা বললো সে হলো রিফাত ভাইয়া, আমার চাচাতো ভাই। আমার মা ছোটবেলায় মারা গেছে, আর বাবা আর একটা বিয়ে করে বাইরে চলে গেছে। ছোট থেকে কাকিমা আর কাকুর কাছেই মানুষ হয়েছি। ওরা সকলেই আমাকে খুব ভালোবাসে, শুধু এই রিফাত ভাইয়া ছাড়া। আর রিফাত ভাইয়া পড়াশোনা কমপ্লিট করে কাকুর ব্যবসা সামলাচ্ছে। আপনাদের সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম। আর গাড়িতে ভাইয়া আমার সাথে একটা কথাও বলেনি। গাড়ি থেকে নামিয়ে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে গেল। বসার রুমে কাকিমা আর রোমার বসেছিল। রোমান রিফাত ভাইয়ার ছোট ভাই। ফ্লোরে বসে কাকিমার সামনেই আমাকে টানতে টানতে নিজের রুমে নিয়ে গেলেন। পেছন থেকে কাকিমা বলল, কি হয়েছে? রিফাকে এমন গরুর মতো টেনে আনছিস কেন? কাকিমার কথায় কোনো উত্তর দেয়নি ভাইয়া। ভাইয়া রেগে গেলে কারোর সাথে কথা বলে না, চুপচাপ থাকে। ভাইয়ার ঘরে দাঁড়িয়ে আছি আর ভাইয়া বসে বসে আমাকে দেখছে। আমার খুব বিরক্ত লাগছে। হঠাৎ ভাইয়া উঠে আলমারি থেকে একটা ব্যাগ বের করে আমার হাতে দিয়ে বলল, এরপর থেকে যেখানেই যাবি এটা পরে যাবে, আর কোনোদিন যদি এমন টাইট ফিটিং জামা পরে বাইরে বের হতে দেখেছি না, সেদিন তোর বাড়ি থেকে বের হওয়ার একদম শেষ দিন হবে। এবার যা, ঘর থেকে বের হ। আমিও আর কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে আসলাম। আসলে ভাইয়া আমাকে বোরখা দিয়েছে আর কাল থেকে বোরখা পরেই বাইরে যেতে বলেছে। রাতে সকলে একসাথে টেবিলে বসে খাচ্ছিলাম। হঠাৎ করে কাকু বলল, আমাদের রিফা মায়ের জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে ভালো জব করে, কাল দেখতে আসবে। কাকুর কথা শুনে মাথা নিচু করে বসে আছি। খুব কষ্ট হচ্ছে, কিছু বলতে পারছি না, খাবার গলা দিয়ে নামছে না। হঠাৎ কাকিমা বলল, রিফা, তুই কি কাউকে ভালোবাসিস? আমি শুধু মাথা নাড়ালাম না। তারপরেই ওখান থেকে চলে আসলাম, কারণ আর একটু থাকলেই সকলে আমার চোখের পানি দেখতে পেত। খুব কান্না পাচ্ছে, কি করে বলবো তোমাদের, আমি যে তোমাদের ছাড়া থাকতে পারবো না। কান্না করতে করতেই ঘুমিয়ে পড়েছি। হঠাৎ মনে হলো কেউ আমাকে টেনে তুলে নিচের কোলে বসালো। তাড়াতাড়ি চোখ খুলে দেখলাম রিফাত ভাইয়া। অনেকটা অবাক হলাম, কারণ রিফাত ভাইয়া খুব একটা দরকার ছাড়া আমার রুমে আসে না, তাও আবার আমাকে নিজের কোলে বসিয়েছে। আমি সরে আসতে চাইলাম, তখনই ভাইয়া আমার হাত ধরে আবার বসালো আর বলল, না খেয়ে চলে আসলি কেন? আর এত কান্নারও বাকি আছে? দেখতেই তো আসবে, বিয়ে করতে তো না। এবার আমি আবার কান্না করে দিলাম। তখন রিফাত ভাইয়া আমাকে আরো অবাক করে দিয়ে জড়িয়ে ধরে চোখের পানি মুছে দিয়ে বলল, হয়েছে, আর কান্না করতে হবে না, হা কর আর সবটুকু খাবার শেষ কর। এই প্রথম রিফাত ভাই আমাকে নিজের হাতে খাইয়ে দিল আর এত ভালো ব্যবহার করলো। খুব অবাক লাগছে, যে কিনা আমাকে দেখতেই পারে না সে আজ আমার কষ্টটুকু বুঝতে পেরেছে। এইসব ভাবছিলাম, হঠাৎ রিফাত ভাই আমাকে জড়িয়েই কম্বলের নিচে শুয়ে পড়লেন আর আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আর কোনো কথা না, এবার চুপচাপ ঘুমা। আমি কিছুই বুঝতে পারলাম না কি হচ্ছে আমার সাথে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে কাকিমার ডাকে ঘুম ভাঙলো। ঘড়িতে দেখলাম 8:40 বাজে। আশেপাশে কোথাও রিফাত ভাইয়াকে দেখলাম না, হয়তো অনেক আগেই চলে গেছে। মানুষটা কখন কি করে বোঝা যায় না। একদম রেডি হয়ে খাবার টেবিলে গেলাম। ওখানে রিফাত ভাইয়া সহ সকলেই আছে। আমিও খেতে বসলাম। কি রে, তুই কোথায় যাচ্ছিস? কলেজ যাবো কাকিমা, প্রতিদিন এই সময় তো কলেজেই যাই। আজ কলেজে যেতে হবে না, আজ ওই বাড়ি থেকে তোকে দেখতে আসবে। কথাটা শুনে আবার মন খারাপ হয়ে গেল। টেবিল ছেড়ে চলে আসতে চাইলাম, তার আগেই পাশের চেয়ার থেকে রিফাত ভাই আমার হাতটা ধরে আবার বসালো আর চোখের ইশারায় টেবিলে বসে খেতে পড়লো। আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে রুমে চলে আসলাম। আসার সময় কাকিমা হাতে একটা শাড়ি ধরিয়ে দিয়ে বলল, এটা পরতে? সং সেজে অন্য কাউকে দেখাতে হবে না, নর্মাল ড্রেস পর যা।
কাকিমা আর কিছু বলতে পারলো না। রুমে এসে বসে আছি আর ভাবছি সত্যি এরা আমাকে পর করে দেবে। আচ্ছা আমি না থাকলে ওদের কষ্ট হবে না, ওদের মন খারাপ হবে না? আজ কাকু আর ভাইয়া অফিসে যায়নি, মেহমান আসবে তাই দুপুরের দিকে আসার কথা ছিল, কিন্তু তোর ফোন দিয়ে আসবে না বলে দিয়েছে। কারণ জানতে চাইলে এমন সব আজগুবি কথা বললো যা আমাদের সকলের মাথার উপর দিয়ে চলে গেছে। আপনার এক মেয়েকে কয়বার বিয়ে দিতে চান? ঠিক কি বলতে চান কি আপনি? আমার মেয়ের কিসের বিয়ে দিয়েছি? মাথা ঠিক আছে আপনার? ঠিক আছে। আর সকালে একটা ছেলে আমাদের বাড়িতে এসেছিল, দেখতে শুনতে ভালোই। ছেলেটা বলল তারা রিপার আপনারা বিয়ে দিয়েছেন, কিন্তু এখন মেনে নিচ্ছেন না, তাই আমরা আর এই বিষয় নিয়ে আগাতে চাই না। ভালো থাকবেন। বলেই ফোন কেটে দিলেন। কাকুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তখন রিফাত ভাইয়া বলল, আব্বু, এত চিন্তা করার কি আছে? তোমরা কি রিপাকে ঘাট থেকে নামাতে চাইছো? হ্যাঁ, কি সব বলছিস? মাথা ঠিক আছে তোর রিফাত? রিফা আমার মেয়ে, ওকে কোনোদিনও বোঝা মনে করি না যে ঘাট থেকে নামাবো। আমার কথা হলো, এমন বাজে কথা কে ছড়ালো আর কেনই বা ছড়ালো? আমিও তাই চিন্তা করছি, কে করলো কাজটা? তবে করেছে ভালোই করেছে। আমার এখন বিয়ে করার কোনো শখ নাই, আর না এই পরিবার ছাড়া কোনো শখ আছে। হঠাৎ রিফাত ভাইয়া বলল, হয়তো কেউ একজন চায় না রিপার বিয়ে হোক, হয়তো সে রিপাকে ভালোবাসে তাই এমন করেছে। রিফাকে ভালোবেসে সেটা তো আমাদের একবার বলতে পারতো, আমরা দেখতাম। কিন্তু এই সব বাজে কথা ছড়াবে কেন? হয়তো তার বলার এখনো সময় হয় নাই। আচ্ছা বাদ দাও আব্বু, যা হয় ভালোর জন্যই হয়। বলে রিফাত ভাইয়া রুমে চলে গেল। আমিও রুমে চলে আসলাম। খুব খুশি খুশি লাগছে, মনে হচ্ছে যে এই কাজটা করেছে তাকে ধরে কয়েকটা চুমু দিই। ইস, আজ তার জন্য আমি বেঁচে গেলাম। বিকেলে ছাদে গিয়ে দেখি রিফাত ভাইয়া দাঁড়িয়ে আছে। পরিবেশটা খুব সুন্দর, হালকা বাতাস, কালো মেঘ, খুব সুন্দর। আমি আবার নিচে নেমে আসলাম, এসে দুটো কফি করে নিয়ে গেলাম। রিফাত ভাইয়ার সামনে কফির মগটা ধরলাম। রিফাত ভাইয়া কোনো কথা না বলে কফির মগটা নিয়ে খেতে শুরু করলো। দুজনেই চুপ। হঠাৎ রিফাত ভাইয়া বলল, কিরে, আজ মনে হচ্ছে খুব খুশি তুই। আজ আমি খুব খুশি, কারণ আমাকে কেউ দেখতে আসেনি। কেন বিয়ে করতে চাস না? কাউকে কি ভালোবাসিস? কথাটা শুনেই ভাইয়ার দিকে তাকালাম, কারণ কোনোদিনও ভাইয়া আমার সাথে এইভাবে কথা বলেনি। আমার ভাবনার মাঝে ভাইয়া আবার বলল, কিরে, কাউকে ভালোবাসিস? না ভাইয়া, কাউকে ভালোবাসি না। তাহলে বিয়ে করতে চাস না কেন? আসলে ভাইয়া আমি এই পরিবারটাকে ছাড়তে চাই না, আর ছেড়ে থাকতেও পারবো না। মা যখন মারা যায়, বাবাও ছেড়ে চলে গেল তখন। তারপর থেকে কাকু কাকিমা নিজের মেয়ের মতো নিজেদের বুকে আগলে রেখেছে। তাদের ছাড়া যে থাকতে পারবো না। কথাগুলো বলতেই চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। রিফাত ভাই আমার দুই বাহু ধরে তার দিকে ঘুরিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, আর কান্না করতে হবে না, তোকে কোথাও যেতে হবে না। তুই সারা জীবন আমাদের বকেই থাকবি, আমার বাবা মার রাজকন্যা হয়ে, আর রোমানের বেস্ট ফ্রেন্ড হয়ে, আর আমার ঝগড়া করার মানুষ হয়ে। বলে আর এক মিনিটও দাঁড়ালেন না, ছাদ থেকে চলে গেলেন। আমি তার কথার আগামাথা কিছুই বুঝতে পারলাম না। রিফাত ভাইয়ের ব্যবহার কিছুদিন হলো কেমন পরিবর্তন লাগছে। সকালে নাস্তা করে কলেজে চলে এলাম। আজ বোরখা পরে এসেছি, এটা নিয়ে আমার ফ্রেন্ডরা অনেক হাসাহাসি করছে। ক্লাস করে বাড়িতে যাবার উদ্দেশ্যে বের হতেই দেখি রিফাত ভাইয়া বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কাছে যেতেই বলল, বাইকে ওঠ। আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ বাইকে উঠলাম। একটু পরে দেখি ভাইয়া বাড়িতে না গিয়ে উল্টো পথে যাচ্ছে। ভাইয়া, এটা তো বাড়ির রাস্তা না, আমরা কোথায় যাচ্ছি? মা বাবা সকালে মামা বাড়িতে গিয়েছে, আর আমাকে বলেছে তোকে নিয়ে যেতে, আর তোকে কিছু মার্কেট করে দিতে। কাল রিমার বিয়ে। কথাটা শুনেই আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ ও বাড়ির মামা ছাড়া আমাকে কেউ দেখতে পারে না। এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে এর আগে। রিফাত ভাইয়া হয়তো আমার মনের কথাটা বুঝতে পেরেছে, তাই বলল, এত চিন্তা করতে হবে না, ও বাড়ির কারো কথা কানে নিবি না, ঠিক আছে? তাহলেই তো হলো। আর সব সময় আমার সাথে থাকবি, ঠিক আছে?
হুম, রিফাত ভাই আমাকে অনেকগুলো ড্রেস কিনে দিয়েছে। তারপরে আমরা মামাদের বাড়িতে গেলাম, গিয়ে মামাকে সালাম দিলাম। মামার সাথে কথা বলার মাঝে মামি চলে এসে বলল, রিফাত, এই ঝামেলাটা তোরা সব জায়গাতে নিয়ে আসিস কেন? কেন, বাবে ওকে খুব জ্বালাচ্ছে তোমাকে? তাহলে বলো, আমি ওকে নিয়ে চলে যাই। মামি আর কিছু না বলে ওখান থেকে চলে গেল, আর রিফাত ভাই আমাকে নিয়ে কাকিমার রুমে দিয়ে আসলো। রিফা মা, আজ রিমির গায়ে হলুদ, তাড়াতাড়ি রেডি হয়ে নে, ওকে? ঠিক আছে কাকিমা, বলেই ফ্রেশ হতে চলে গেলাম। সন্ধ্যায় রিফাত ভাইয়ার কিনে দেওয়া হলুদ গাউন পরে হালকা সাজলাম। এমন সময় কাকু রুমে আসলো। বাহ, আমার মেয়েটাকে তো এইটুকু সাজেই হুরপুরির মতো লাগছে। আমি কাকুকে জড়িয়ে ধরে বললাম, ধন্যবাদ কাকু। বাইরে এসে দেখি অনেক মানুষ, মেয়েরা সকলে হলুদ শাড়ি পরেছে আর খুব সেজেছে, আর ছেলে কাঁচা হলুদ পাঞ্জাবি পরেছে। হঠাৎ রিফাত ভাইয়ার দিকে চোখ গেল। ভাইয়াকে দেখে মনে হচ্ছে কাঁচা হলুদ পাঞ্জাবিটা যেন শুধু তার জন্যই, এত কিউট লাগছে ওকে। একটু পরে একে একে সকলে রিমি আপুকে হলুদ মাখিয়ে দিল। আমি হলুদ দিতে গেলেই রিমি আপু আমার হাতটা ধরে বলল, আমি চারটার হাতে হলুদ দিই না। আপুর কথাই খুব লজ্জা পেলাম। কাকিমার দিকে তাকালাম, কাকিমা চোখের ইশারায় চলে আসতে বলল। আমিও চলে আসলাম। সবশেষে মামি রিফাত ভাইয়াকে বলল, কি রে রিফাত, ওখানে বসে আছিস কেন? এখানে আয় আর রিমিকে হলুদ দে। আসলে মামি, আমি যার তার গায়ে হলুদ মাখি না। বলেই চলে গেল। সকলেই তার চলে যাওয়ার দিকে চেয়ে আছে, আর কাকিমা কাকু মুসকে মুসকে হাসছে, হয়তো তারা খুশি হয়েছে। রাতে সকলে মেহেদি পড়েছে, আমিও সকলের সাথেই বসে আছি। তখন একটা পিচ্ছে মেয়ে এসে আমাকে বলল, আপু তুমি মেহেদি পরবে না? আমি কিছু বলার আগেই মামি বলল, যার চাল নেই চুলো নেই, তার আবার কিসের মেহেদি পড়া? হ্যাঁ, যা এখান থেকে। আমি কিছু না বলেই কাকিমার রুমে চলে আসলাম। কাকুর সাথে কিছুক্ষণ গল্প করে খাওয়া দাওয়া করে রিমি আপুর রুমে গেলাম ঘুমাতে। কারণ এ বাড়িতে 5টা রুম, একটাতে কাকিমা কাকু, একটাতে মামা মামি, একটাতে বড়রা, আর রিমি আপুর রুমে ছোটরা, আর বাকি একটা রুমে রিফাত ভাইয়া। রিফাত ভাইয়া ওর রুমে কারোর সাথে শেয়ার করে না। রিমি আপুর রুমে যেতেই আমাকে যা নয় তাই বলে বের করে দিল। রাতও অনেক হয়েছে, তাই মন খারাপ করে ছাদে চলে আসলাম। কারণ সকলেই ঘুমিয়ে পড়েছে। ছাদের এক কোণে দাঁড়িয়ে ভাবছি, যার বাবা মা নেই তার হয়তো পৃথিবীতে কোনো দাম নেই। এ বাড়িতে থাকতে আমার একটুও ভালো লাগছে না, কিন্তু কিছু বলতেও পারছি না। হঠাৎ কেউ একজন পেছন থেকে আমাকে কোলে তুলে নিল। খুব ভয় পেয়ে তার দিকে তাকাতেই দেখলাম রিফাত ভাইয়া। আমি বুঝতে পারি না এই মানুষটা কি চাই, এই মরিচের গুঁড়োতে এই পানি। আমাকে দোলনাতে বসিয়ে দিয়ে আমার পাশে বসে বললেন, কি হয়েছে, এখনো ঘুম আসনি কেন? আমি মাথা নিচু করে নিলাম, কারণ কি বললো যে রিমি আপু আমাকে রুমে ঢুকতে দেয়নি। বলতে হবে না, বুঝতে পারছি। এবার হাতটা দে। আমি হা করে তার দিকে তাকিয়ে আছি। আমার হাত দিয়ে উনি কি করবে? আমার ভাবনার মাঝে ভাইয়া আমার হাতটা নিয়ে মেহেদি পরানো শুরু করল। মেহেদি পরানো দেখে আমার চোখ দুটো আপনা আপনিই বড় হয়ে গেল। এত সুন্দর করে মেহেদি পরিয়ে দিল। তারপরে আমাকে কিছু বলতে না দিয়েই আমাকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। একটু পরে রিফাত ভাইয়া রুমে নিয়ে খাটে বসালেন, বসিয়ে বললেন, তুই ঘুমিয়ে পড়। আমি অবাক হয়ে মাথা নিচু করে বললাম, ভাইয়া আমি এখানে ঘুমালে তুমি কোথায় ঘুমাবে? আর তাছাড়া এখানে ঘুমালে লোকে খারাপ বলবে। আমার কথাটা মনে হয় ভাইয়ার পছন্দ হয়নি, তাই আমাকে একটা ধমক দিয়ে ঘুমাতে বললেন আর নিজে সোফায় শুয়ে পড়লেন। সকালে ঘুম থেকে উঠে দেখি ভাইয়া আমার আগেই উঠে পড়েছে, তাই আমিও উঠে বাইরের পরিস্থিতি দেখে ধীরে ধীরে কাকিমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। হালকা নাস্তা করে বাইরে গেলাম, যেখানে স্টেজ সাজানো হচ্ছে। সকলেই কাজে ব্যস্ত। মামার একমাত্র মেয়ে, তাই কোনো কিছুতেই কমতি রাখছে না। হঠাৎ কোথা থেকে একটা ছেলে এসে বলল, হাই, আমি রিয়াদ, রিমির খালাতো ভাই। হাই, আমি রিপা, রিফাত ভাইয়া চাচাতো বোন। ও, তো কেমন আছো? জি ভালো, আপনি? ভালো। ও হ্যাঁ, তোমাকে কাল খুব সুন্দর লাগছিল, আর এখন নর্মাল ড্রেসও তোমাকে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ বলেই তাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওখান থেকে চলে আসলাম। কি রে মা, তোর হলো কি? করে বললাম সকলে পার্লারে গেল, তুইও যা, আমার কথা তো কানেই নিবি না। উফ কাকিমা, এই দেখো আমি রেডি। আমার মেয়েটাকে খুব সুন্দর লাগছে। আমার মেয়েটা দেখি একাই 100।
বলেই চলে গেল। আমিও চলে গেলাম কাকিমার পিছু পিছু। হঠাৎ রিফাত ভাই আমার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিয়ে আমাকে খাটের উপরে বসিয়ে আমার পাশে বসে কোনো কথা না বলেই আমার মাথা 2 হাত দিয়ে ধরে কাছে নিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন। হঠাৎ এমন হয় সবকিছু আমার কাছে বাসি তরকারির মতো লাগছিল, মানে এলোমেলো লাগছিল। একটু পরে আমাকে ছেড়ে দিয়ে খোপা করা চুলগুলো খুলে দিয়ে চলে গেল, আর যাওয়ার আগে বলে গেল, চুলগুলো খোলাই থাক আর ঠোঁটের লিপস্টিক মুছে ফেল, নইলে এখন যেটা হলো সেটা বারবার হবে। আমি এখনো সে ভাবেই বসে আছি। ভাই কেন আমার সাথে এমন করে? কখনো মেঘ তো কখনো বৃষ্টি, আবার কখনো সাত রং তো কখনো কালো রং। একটু পরে বাইরে চলে গেলাম। বরযাত্রী চলে এসেছে, বাড়িতে অনেক মানুষ। খাওয়া দাওয়া শেষ, এবার বিয়ে পড়ানো শুরু করলো। খুব মজার ব্যাপার হলো রিমি আপু খুব হাসি খুশি ভাবে কবুল বলে দিয়েছে। আমি এক কোণে দাঁড়িয়ে আছি। হঠাৎ কোথা থেকে একটা ছেলে এসে আমার কোমরে হাত রেখে আমাকে বলল, ইউ আর লুকিং সো হট বেবি। আমি কোনো কিছু না ভেবেই ঘুরে উঠে লোকটার গালে সজোরে একটা থাপ্পড় মেরে দিলাম। স্টেজের সব মানুষ এখন আমাদের দিকে তাকিয়ে ভাবছে কি হলো। কোথা থেকে রিফাত ভাইয়া দৌড়ে এসে বলল, কি হয়েছে রিপা? আমি রিফাত ভাইয়াকে দেখেই তাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। কাকু কাকিমা এসে বলল, কি হয়েছে? আমি কাকিমাকে জড়িয়ে ধরে সব বললাম। সাথে সাথে রিফাত ভাইয়া লোকটাকে মারতে শুরু করলো। তখন মামু মামি সকলে এসে রিফাত ভাইয়াকে থামালো। মামি, রিমি আপু সকলেই আমাকে দোষ দিচ্ছে। রিমি আপু বলল, বিড়ালের সামনে মাছ রাখলে সে তো নজর দেবেই। আমার চরিত্রের নাকি দোষ আছে। তখন এই রিফাত ভাইয়া চিৎকার করে পড়ল, অনেক বলে ফেলেছো মামি, আর বলো না, তাহলে কিন্তু আমিও ভুলে যাব তুমি আমার মামি হও। আর হ্যাঁ রিমি, তোকে বলছি, নিজেকে বিড়াল মনে করিস ঠিক আছে, বাট নিজের মতো আর কাউকে মনে করিস না। বলেই আমার হাত ধরে হাঁটা শুরু করলো। আর কাকিমা বলল, আম্মু, আমি রিপাকে নিয়ে বাড়ি চলে গেলাম, তোমরা আসো। বলেই আমাকে নিয়ে চলে আসলো। বাড়িতে এসে নিজের রুমে চলে এসে কান্না করছিলাম। বাইরে বৃষ্টি হচ্ছিল। কাকু ফোন দিয়ে বলেছে আজ আসতে পারবে না, খুব ক্লান্ত লাগছে, তাই গোসল করে রান্না করতে গেলাম। কি রান্না করিস? পেছনে ঘুরে দেখি রিফাত ভাইয়া, ছোট মাছ, আলু ভাজি আর ভাত। ও, এখনো মন খারাপ করে আছিস? আচ্ছা দেখ, যে যেমন সে তো অন্যদেরকেও তেমনই ভাববে, তাই না? এইসব নিয়ে আর চিন্তা করিস না। আমাকে এক কাপ কফি দিবি? ভাইয়াকে কফি বানিয়ে দিয়ে আমি রান্নায় মন দিলাম। ভাইয়াও আমার পাশেই দাঁড়িয়েছিল, কারণ ভাইয়া জানে আমি বিদ্যুৎ চমকালে ভয় পাই। আর বেশিরভাগ সময় বৃষ্টি হলে কাকু ভাইয়ার কাছে থাকে, আর আমি কাকিমার বুকের মাঝে থাকি। রান্না শেষ হতেই 8:30 বেজে গেল। তারপর দুজনে খাওয়া দাওয়া করে আমি রুমে চলে আসলাম। ভাইয়াও আমার পিছু পিছু এসে বলল, বই নিয়ে আমার রুমে আয়, আমার রুমে বসে পড়বি। আমিও আর কথা না পারিয়ে ভাইয়ার রুমে চলে গেলাম। 11টার দিকে ভাইয়াকে বললাম রুমে যাব। ভাইয়া বলল, এখানেই খাটে শুয়ে পড়। আর তুমি? এই ঘরে তো ছোট সোফা, শুতে পারবো না, আমি এখানেই বসে ঘুমাবো, তুই ঘুমা। আমি তো একা ঘুমাতে পারবো না বৃষ্টির জন্য, তাই বাধ্য হয়ে ভাইয়াকে বললাম, ভাইয়া তোমার খাটটা অনেক বড়, আমি এই পাশে শুয়ে পড়ছি, তুমি ওই পাশে শুয়ে পড়ো। ভাইয়া যেন এই কথারই অপেক্ষায় ছিল। আমার বলতে যতটা না দেরি হয়েছে, ভাইয়ের খাটে এসে শুয়ে পড়তেও এত সময় লাগে না। রাতে খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, খুব ভয় করছে। কাকিমাকে খুব মিস করছি। এখন কাকিমা থাকলে আমি তার বুকের মাঝে চলে যেতাম। হঠাৎ রিফাত ভাই আমাকে টেনে ওর বুকের সাথে মিশিয়ে নিল। আমি কিছুই বলতে পারছিলাম না, বরফের মতো চুপসে আছি। নিঃশ্বাসটাও যেন নিতে ভুলে গেছি। রিফাত ভাইয়ার কথাই আমার ধ্যান ভাঙলো। কিরে, নিঃশ্বাসটা ফেল, নইলে তোর মৃত্যুর জন্য আব্বু আম্মু আমাকে জেলে পাঠাবে। ভাইয়ার কথাই খুব লজ্জা পেলাম। চুপচাপ ওর বুক থেকে সরে আসতে চাইলেও ও আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, বিশ্বাস রাখতে পারিস, খারাপ কিছু করব না। আমি জানি তুই ভয় পাচ্ছিস, আর আমি জানি তুই ভয় পেলে আম্মুর বুকের মাঝে শুয়ে থাকিস। এখন তো আম্মু নেই, তাই না হয় আমার বুকেই শুয়ে থাক। আমি আর কোনো কথা বললাম না, চুপচাপ ভাইয়ার বুকে শুয়ে আছি। হঠাৎ ভাইয়া বলল, জানিস রিপা, তোর পাশে আমি কাউকে দেখতে পারি না,
তুই যখন কোনো ছেলের সাথে হাসতে হাসতে কথা বলিস তখন আবার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। তোর মনে আছে ক্লাস 8-এ একটা ছেলে তোকে চিঠি দিয়েছিল? ওই ছেলে যখন তোর সাথে মিশতো, কথা বলতো, তখন আমার খুব কষ্ট হয়। তাই নিজের কষ্টটা দূর করতে কিছুদিন বন্ধুর বাড়িতে চলে গিয়েছিলাম। কিন্তু 2 দিন থাকার পরে বুঝতে পারি তোকে ছাড়া আমি থাকতে পারবো না, তোকে না দেখেও আমি থাকতে পারবো না। তাই পরের দিন বাড়িতে এসে ওই ছেলেটাকে আগে এই এলাকা থেকে তাড়াই। তারপর থেকে তোর কাছে কাউকে আসতে দিনি। জানিস, তোর অনেকগুলো বিয়ে আসছিল আমার কাছে, আমি তাদের বাড়ি পর্যন্ত আসতে দেইনি। আর এইগুলোকে তুই কি বলবি আমি জানি না, তবে আমি বলবো আমি তোকে ছাড়া থাকতে পারবো না। সারা জীবন তোকে আমার পাশে চাই। দেখ, ভালোবাসার কথা কিভাবে বলতে হয় আমি জানি না, কিন্তু আজ এত কিছু হয়ে গিয়েছে যে আমার মনে হচ্ছে তোকে এখন এইসব না বললে আমি তোকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো। এতক্ষণ আমি ভাইয়ের কথাগুলো মন দিয়ে শুনছিলাম। হঠাৎ ভাইয়াকে বললাম, তার মানে সেদিন কাকুর বন্ধু বাসায় গিয়ে তুমি বলেছো আমি তোমার বউ? কি করব বল, আব্বু যেমন করছিল যেন সেই দিনই তোর বিয়ে দিয়ে দেই। আমি আর কিছু বলতে পারছিলাম না, কেমন একটা লাগছিল। তাই ভাইয়ার বুক থেকে সরে আসতে চাইলাম। তখন ভাইয়া আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, দেখ রিপা, আমি তোকে জোর করব না আমাকে ভালোবাসতে, কিন্তু আমি তোকে অন্য কারো হতেও দেব না। আর আমার বুক থেকে সরে যাওয়ার চেষ্টাও করিস না, খুব খারাপ হবে বলে দিলাম। আমিও আর কিছু বললাম না। মনে মনে ভাবছি আমার বান্ধবীরাও প্রেম করে, ওদের কাছে শুনেছি ওদের বয়ফ্রেন্ড ওদের গোলাপ দিয়ে প্রপোজ করেছে। আর ভাইয়া এটা কি করলো? প্রপোজ করলো নাকি ওর কাছে থাকার জন্য ট্রেট দিল? এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রিফাত ভাইয়া নেই। তাই উঠে আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। রান্নাঘরে গিয়ে দেখি রিফাত ভাইয়া রান্না করছে। আমাকে দেখেই বলল, ঘুম ভাঙলো তাহলে তোর? আচ্ছা, এত ঘুমাস কি করে বলতো? সারা রাত নাক ডেকে ঘুমালি, আমাকে ঘুমাতেও দিলি না। আমি কিছু বললাম না। রাতের কথাটা মনে পড়ে লজ্জা করছিল। তার মানে ভাইয়া আমাকে ভালোবাসে? আচ্ছা, ভাইয়া আমাকে ভালোবাসে, আমি কি ভাইয়াকে ভালোবাসতে পারবো? কিরে, কি এত ভাবছিস? চল নাস্তা করি, তারপর তোকে কলেজে দিয়ে আমি অফিসে যাব। কিছুদিন পরেই তো পরীক্ষা, এখন থেকে পড়াশোনাটা একটু ঠিকভাবে কর, নইলে তো আমার বাচ্চাগুলো শিক্ষিত মা পাবে না, আর জাতীয় শিক্ষিত শিশু পাবে না। ভাইয়ার এমন কথাই আমার মাটির নিচে চলে যেতে ইচ্ছে করছে। কলেজে বসে আছি, ক্লাস করতে ইচ্ছে করছে না। ক্লাসে মনটাকে বসাতেই পারছি না। মনটা তো রিফাত ভাইয়ার বলা কথাগুলোতেই পড়ে আছে। কি রে, কি এত ভাবছিস? কিছু না রে, রাস্তা দিয়ে হাঁটছি, উদ্দেশ্যে বাড়িতে যাব। হাঁটতে হাঁটতে কখন যে রাস্তার মাঝে চলে আসছি বুঝতেই পারিনি। হঠাৎ কেউ একজন আমাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিল। কপালে একটু কেটে গেছে। কপালে হাত দিয়ে রাস্তার দিকে তাকাতেই দেখলাম অনেক লোকের ভিড় ঠেলে ওখানে গিয়ে দেখি রিফাত ভাইয়া রাস্তায় পড়ে আছে, মাথা দিয়ে রক্ত পড়ছে। রিফাত ভাইয়া? চোখ মেলে তাকিয়ে দেখি আমি হসপিটালের বেডে শুয়ে আছি। পাশে তাকাতেই দেখলাম রিফাত ভাইয়া শুয়ে আছে। ভাইয়ার মাথায় হাত দিতেই চোখ খুলে আমার দিকে তাকালো, মুস্কি একটা হাসি দিয়ে বলল, কিরে, হাত পা ভাঙলো আমার, আর পুরো একদিন বেডে ঘুমালি তুই? ভাইয়ার কথায় খুব অবাক হলাম। পুরো একদিন আমি বেহুশ ছিলাম? ভাইয়াকে কিছু বলতে যাবো তার আগেই কাকিমা রুমে এসে বলল, কিরে, তোর সেন্স ফিরলো তাহলে? দুজনে তো আমাকে পাগল করে ছাড়বি। তারপরে কাকিমার কাছে জানতে পারলাম রাস্তা দিয়ে হাঁটার সময় পেছন থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিচ্ছিল। তখনই রিফাত ভাইয়া এসে আমাকে সরিয়ে দেয়, আর গাড়িটার সাথে ভাইয়া বাড়ি খেয়ে রাস্তায় পড়ে যায়। কথাটা শুনে খুব খারাপ লাগছিল। আমার জন্য ভাইয়ার আজ এই অবস্থা। কাকিমা আমাদের দুজনকে খাইয়ে দিয়ে চলে গেল, আর যাওয়ার আগে বলে গেল একটু পরেই ভাইয়াকে বাড়িতে নিয়ে যাওয়া হবে। আমি ভাইয়ার পাশে বসে আছি। আই এম সরি ভাইয়া, আমার জন্য আজ তোমার এই অবস্থা। ইটস ওকে, কিন্তু তুই কি এমন ভাবছিলি যে রাস্তায় আমি এতবার ডাকলাম তুই শুনলি না? আর একটু হলে তো গাড়িটা তোকে পিষে যেয়ে রাখতো। কি এত ভাবছিল? কি আর ভাববো, তোমার কথাই ভাবছিলাম। রিফাত ভাইয়া দেখি মুসকি মুসকি হাসছে। আমি চলে আসতে চাইলাম, আর আমার হাত ধরে তার কাছে বসিয়ে দিয়ে আমার কুলে মাথা রেখে বলল, কিছুদিন পর পরীক্ষা,
এখন আমাকে নিয়ে ভাবতে হবে না, নিজের পরীক্ষাটা নিয়ে একটু ভাব, বুঝলি? আমাকে নিয়ে ভাবার জন্য সারা জীবন পাবে। আমি কিছু বললাম না। হঠাৎ উনি আমার কোমর জড়িয়ে ধরে বলল, একটু চুল টেনে দিত। আমার হাতটা আনমনেই ভাইয়ার মাথায় চলে গেছে, তাই চুল টানতে শুরু করলাম। এমন সময় রুমে কাকিমা ঢুকে পড়ল। আমি লজ্জায় সরে আসতে চাইলেই ভাইয়া আমার কোমরটা আরো জোরে ধরে বলল, এত নাড়াচাড়া করিস কেন? কাকিমার দিকে তাকিয়ে বলল, আম্মু কিছু বলবে? বলবো তো। এত রোমান্স পরে করিস, এখন বাড়িতে চল। কাকিমার কথায় খুব অবাক হলাম। কাকিমা এইসব কি বলছে? তার মানে রিফাত ভাই আমাকে ভালোবাসে, এটা কি কাকিমা জানে? আমার ভাবনার মাঝেই কাকিমা বলল, আমি তোর কাকুর সাথে চলে যাচ্ছি, তুই আর রিফাত রেডি হয়ে চলে আয়। বলেই চলে গেল। আমি রিফাত ভাইয়ার দিকে তাকিয়ে আছি। রিফাত ভাইয়া হয়তো আমার মনের কথা বুঝতে পারছে, তাই সে বলতে শুরু করলো, এত ভাবতে হবে না। তুই তো জানিস আমার জীবনে যাই হোক সব কিছু আমি আম্মুকে বলি। এটাও বলেছি, আম্মু আগে থেকেই জানে আমি তোকে ভালোবাসি। আর আজ আব্বুও জানে আম্মু বলেছে। তবে হ্যাঁ, কেউ তোকে জোর করবে না আমাকে বিয়ে করার জন্য। আর আমি জানি জোর করতেও হবে না, তুই নিজেই আমাকে বিয়ে করতে চাইবি আর ভালোবাসবি। আমার মতো সুন্দর একটা ছেলেকে ভালো না বেসে পারা যায় বল? আমি কিছুই বলতে পারছি না, কি বা বলবো। তারপরে বাসায় চলে আসলাম। বাড়িতে আসার পরে আর এক অত্যাচার শুরু হলো। সেটা হলো, রিফাত শুধু কাকু কাকিমাকে বলে দিয়েছে যে যতদিন না সুস্থ হবে ততদিন তার কাছে আমাকে থাকতে হবে, তার সব সেবা আমাকেই করতে হবে। কারণ জানতে চাইলে বলেছে আমার জন্যই তার এই অবস্থা। তাই কাকিমা অনেকবার মানা করেছে, কারণ আমরা দুজনেই বড় হয়েছি, বিয়ে ছাড়া এক ঘরে কিভাবে থাকবো। তখন রিফাত ভাইয়া বলল, ওকে, থাকতে হবে না, তবে একটা শর্ত আছে। আমি তার কথা শুনে কাকিমা কাকু প্রশ্নসূচক মুখ নিয়ে তার দিকে তাকিয়ে আছি। একটু পরে ভাইয়া বলল, আমার শর্ত হলো, যতদিন না রিপা আমাকে ভালোবেসে বিয়ে করবে ততদিন আব্বু ও আম্মুর কাছে থাকতে পারবে না, আমার সাথে থাকতে হবে। তোমরা রাজি থাকলে এক চাপো, নইলে দুই চাপো। এমন কথা শুনে আমি আর নিজের হাসি দমিয়ে রাখতে পারিনি, খিলখিল করে হেসে উঠেছি। একটু পরে হাসি থামিয়ে আশেপাশে তাকিয়ে দেখি কাকিমা আর কাকু আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। তাদের মুখটা টমেটোর মতো হয়ে গেছে। সেটা দেখে আমি আবারও হেসে উঠলাম। কাকু অসহায়ভাবে রিফাত ভাইয়াকে বলল, বাপরে, বাপের সাথে কি কেউ এমন করে বলে? এমন করিস না। ওকে বাবা, করব না। আর রিপাকে বলো আমাকে ভালোবেসে বিয়ে করতে। ও আমাকে বিয়ে করলেই আমি তোমাদের ঘর ফুল দিয়ে সাজিয়ে দেব, কথা দিলাম। এবার যেন কাকু একটু লজ্জা পেল, আর আমি হাসতে হাসতে রুমে চলে আসলাম। 2 দিন হয়ে গেল। কাকু রিফাত ভাইয়ার সাথে থাকে আর আমি কাকিমার সাথে। কাকু না পারছে আমাকে কিছু বলতে, না পারছে কাকিমার কাছে আসতে। কলেজ শেষ করে বাড়িতে আসছিলাম। রিফাত ভাইয়া কোথা থেকে এসে আমাকে টেনে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়ে গাড়ি চালাতে শুরু করলো। ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? ভাইয়া, আমি তোমাকে কিছু বলেছি, আমরা কোথায় যাচ্ছি? বলবো যদি তুই আমার কথা রাখিস। কি কথা? আজ থেকে আর আমাকে ভাইয়া ভাইয়া করবি না, আমার নাম ধরে ডাকবি। কি, তোমার মাথা ঠিক আছে? তুমি আমার এত বড়, আর আমি কেন তোমাকে নাম ধরে ডাকবো? আচ্ছা রিপা, আমার জন্য কি তোর মনে একটু জায়গা নেই? হঠাৎ ভাইয়ার এমন প্রশ্নে আমার চুপ মেরে গেলাম। কি বলবো জানি না, তবে এই কয়দিনে এটা বুঝে গেছি রিফাত ভাইয়ার কাছে থাকতে আমারও ভালো লাগে। আর তার আমার প্রতি ভালোবাসাটা আমার জন্য ভালো লাগা হয়ে দাঁড়িয়েছে। তবে এই ভালো লাগাটা ভালোবাসায় পরিপূর্ণ হবে কিনা জানি না। আমার ভাবনার মাঝেই হঠাৎ গাড়ি থেমে গেল। তাকিয়ে দেখি গাড়িটা এসে একটা পার্কে থামলো। আমাকে নামতে বলে রিফাত ভাইয়া ও গাড়ি থেকে নেমে গেল। আমি আর ভাইয়া নদীর কিনারায় পাশাপাশি বসে আছি। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে বলল, হাই রিফাত। আমি আর ভাইয়া পেছন দিকে তাকালাম। ভাইয়া মেয়েটিকে দেখিয়ে বলল, ও হাই তিথি, এসো বসো। তো রিফাত কেমন আছো? ভালো। এই তো ভালো, তুমি? তো রিফাত, ওই পিচ্ছি মেয়েটাকে?
ও হলো আমার চাচাতো বোন রিপা। আর রিপা ও হলো তিথি, আম্মুর বান্ধবীর মেয়ে। আম্মু তিথির সাথে আমার বিয়ে ঠিক করেছে সামনের মাসের 15 তারিখে। ভাইয়ার এমন কথা বলবে আমি কল্পনাতেও ভাবিনি। কখন যে চোখ থেকে পানি গড়িয়ে গালে পড়েছে বুঝতেই পারিনি। কিরে, তোর আবার কি হলো? কান্না করছিস কেন? কই কিছু না ভাইয়া, ওই তো চোখে মনে হয় কিছু পড়েছে বলেই চোখের পানি মুছে নিলাম। মুখে একটু হাসির রেখা টেনে বললাম, আচ্ছা ভাইয়া তোমরা কথা বলো, আমি বাড়ি চলে যাই। ওদের আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে আসলাম। বাড়িতে এসে রুমের দরজা বন্ধ করে দিয়ে অনেক কাঁদলাম। কেন এমন খারাপ লাগছে আমার কিছুই বুঝতে পারছি না। আমি তো ভাইয়াকে ভালোবাসি না, তাহলে ভাইয়ার বিয়ের কথা শুনে আমার এত খারাপ লাগছে কেন? এভাবে দিন কাটছিল। কাল থেকে আমার পরীক্ষা শুরু। কাকিমা ভাইয়াকে বললো আমাকে কলেজে দিয়ে আসতে, ভাইয়া শটাং না বলে দিল। এখন নাকি তিথির সাথে দেখা করতে যাবে, তাই আমার সাথে যেতে পারবে না। অথচ কাল সারা রাত আমাকে পড়াইছে। ভাইয়া আমাকে না নিয়েই চলে গেল। কাকু আমাকে কলেজে পৌঁছে দিল। এভাবেই আমার পরীক্ষাগুলো শেষ হয়ে গেল। প্রতি রাত ভাইয়া আমার সামনে বসে থাকতো, আমার পড়া দেখতো, আর সকাল হলেই উধাও হয়ে যেত। পরশু ভাইয়ার বিয়ে, আজ সকলে মিলে মার্কেট করতে এসেছে। তিথি আপু এসেছে। ভাইয়া আর আপু খুব হাসাহাসি করে কেনাকাটা করছে। ওদের দেখে যেন আমার কষ্ট দ্বিগুণ বেড়ে গেল। কাকিমা আমাকে বলল জামা নিতে, কিন্তু আমার কিছুই ভালো লাগছে না, তাই কিছুই কিনে নাই। আজ ভাইয়ার গায়ে হলুদ। কাকিমা আমাকেও জোর করে হলুদ শাড়ি পরিয়ে দিয়েছে। সকলেই ভাইয়াকে হলুদ দিয়ে দিল। নিজেকে আর সামলাতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আজ বারবার মনে হচ্ছে ভালোবাসা পেয়েও হারিয়ে ফেললাম। কান্না করতে করতে রুমে চলে আসলাম। রাতে আর ঘর থেকে বের হইনি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গিয়ে আয়নাতে দেখতে পেলাম আমার গায়ে হলুদ লাগানো, আর কোমরের এক সাইডে মেহেদি দিয়ে লেখা লাভ ইউ। এমনটা কে করতে পারে? ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে বাহিরে চলে এলাম। সকলেই বিয়ের কাজে ব্যস্ত। আজ ওদের মনে কত আনন্দ, আর আমার মনে 10 বালতি বেদনা। রিফাত ভাইয়াও কত খুশি। কিন্তু একদিন ভাইয়া নিজেই বলেছিল আমাকে বিয়ে করবে, আর যখন আমি তাকে ভালোবাসবো তখন আমাকে বিয়ে করবে। অথচ আজ আমি আমার সবটা দিয়ে তাকে ভালোবাসতে চাইছি, আর আজ উনি আমার মনটাকে ভেঙে দিয়ে স্বার্থপরের মতো তিথি আপুকে বিয়ে করছে। আমি আর কিছুই ভাবতে পারছিলাম না। সকলের মাঝেই কাকিমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করছিলাম। সকলেই বলা বলি করছিল আমার কি হয়েছে। রিফাত ভাইয়াও আমার কাছে এসে কিরে, কি হয়েছে তোর? এমন করে কান্না করছিস কেন? বলল। আমি আর ওখানে 1 মিনিটও দাঁড়ালাম না, দৌড়ে নিচের রুমে চলে আসলাম। রিফাত ভাইয়া কাকিমা অনেকবার ডেকেছে। একটু পরে রিফাত ভাইয়ার বিয়ে। আমি এখনো ঘরে বসে আছি। নিজেকে আজ আর নিচের কাছেই ভালো লাগছে না। নিচের কাছে নিজেকেই আজ বোঝা মনে হচ্ছে। কিছু না ভেবেই একটা চিঠি লিখতে বসলাম। লেখা শেষে বিষের বোতলটা হাতে নিয়ে বসে আছি। একটু পরেই বোতলের সবটুকু বিষ খেয়ে ফেললাম। খুব কষ্ট হচ্ছে আমার, চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে। বাইরে থেকে অনেকবার ডাকাডাকি করে। যখন আমার কোনো সাড়া পায় নাই, তখন রিফাত ভাইয়া দরজাটা ভেঙে ফেললো। রিফাত ভাইয়া দৌড়ে আমার কাছে এসে আমার নাম ধরে বারবার ডাকছে। কিছু বলার শক্তিটুকুও আজ আমার নেই। চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসলো। তারপরে কি হয়েছে আর বলতে পারবো না। চোখ খুলে নিজেকে রিফাত ভাইয়ার বুকে আবিষ্কার করলাম। ঘুমিয়ে আছে রিফাত ভাইয়া। কিছু সময় তার বুকে থেকে বোঝার চেষ্টা করলাম কি হয়েছে আর কোথায় আমি। একটু নড়ে চড়ে উঠতেই ভাইয়া ধরপড়িয়ে উঠলো। আমাকে দেখে জড়িয়ে ধরে বসে আছে। তার চোখ দিয়ে শুধু পানি পড়ছে, কিছু বলতেও পারছে না। একটু পরেই রুমে কাকিমা কাকু আসলো। আমাকে এমন দেখে যেন তারা তাদের প্রাণ ফিরে পেল। রিফাত ভাইয়া একপাশে মাথা নিচু করে বসে আছে, আর ডাক্তার আমাকে চেক আপ করছে। একটু পরে ডাক্তার বলল, আর কোনো চিন্তা নেই, আপনাদের মেয়ে এখন সুস্থ, ওকে আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। বলেই চলে গেল। কাকু কাকিমা আমার পাশে বসে আছে। রিফাত ভাই আমার বেডের এক সাইডে চুপ করে বসে আছে। হঠাৎ কাকু আমার হাতটা ধরে বলতে শুরু করলো, আমাকে ক্ষমা করে দে মা। আমি কাকুর হাত দুটো ধরে বললাম, এসব কি বলছো কাকু? তুমি কেন ক্ষমা চাইছো? আসলে মা, তিথি হলো তোর কাকিমার বান্ধবীর মেয়ে। কালোর বিয়ে ছিল, তবে সেটা রিফাতের সাথে না, আমাদের অফিসের শাওনের সাথে। ওদের বিয়ের কথা শুনেই আমি ওদের বলি বিয়েটা যেন আমাদের বাড়ি থেকেই হয়। আর সকলকে তোর সাথে অভিনয় করতে বলেছিলাম যেন তুই তোর মনের কথাটা নিজেই বুঝতে পারিস। আর আমার কথা মতো রিফাত তোকে বলে রিফাতের সাথে তিথির বিয়ে। তবে বিশ্বাস করো মা, তুই এমন কিছু করবি আমি কখনো ভাবি নাই। আমি তোদের এক করতে গিয়ে তোদের জীবনটা শেষ করে দিতে গিয়েছিলাম।
আমাকে মাফ করে দে। কাকু কথাগুলো বলছিল আর কান্না করছিল। আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ কাকিমা বলল, দুজনে হবে। কাল থেকে আজ পর্যন্ত দুজনে এই বেডেই শুয়েছিলি। তোর কাছ থেকে আমার ছেলেকে কেউ সরাতে পারেনি। এই 2 দিন এক ফোঁটা পানিও খায়নি। আমাদের কারোর সাথে কথা বলছে না। তুই প্লিজ ওকে একটু বুঝিয়ে শুনে খাওয়া। এই যে খাবার। খাবারটা আমার পাশে রেখেই কাকু কাকিমা চলে গেল। আর রিফাত ভাইয়া এখনো আগের মতোই দাঁড়িয়ে আছে। হঠাৎ আমার কাছে একটা চেয়ার টেনে নিয়ে বসে পকেট থেকে একটা কাগজ বের করে পড়তে শুরু করলো। প্রিয় রিফাত ভাইয়া, যখন তুমি আমার মনের কথাগুলো জানতে পারবে তখন হয়তো আমি আর এই দুনিয়ায় থাকবো না। জানো ভাইয়া, তোমাকে না তিথি আপুর সাথে খুব মানিয়েছে, কিন্তু বিশ্বাস করো তোমাদের একসাথে দেখে আমি যে নিজেকে ঠিক রাখতে পারছি না। খুব কষ্ট হচ্ছে আমার, নিঃশ্বাসটাও নিতে পারছি না আমি। শপিং মলে যখন তুমি তিথি আপুকে জড়িয়ে ধরলে তখন যেন আমার পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে গিয়েছিল। আচ্ছা ভাইয়া, তুমি তো বলেছিলে তুমি আমাকেই বিয়ে করবে, আর তখনই বিয়ে করবে যখন আমি তোমাকে ভালোবাসবো। তবে কেন আজ তিথি আপুকে বিয়ে করছো? তবে কি তোমার বলা কথাগুলো সব মিথ্যা ছিল? আচ্ছা ভাইয়া, আমার যে খুব কষ্ট হচ্ছে, তুমি কি বুঝতে পারছো না? এই কষ্টটাকে তুমি কি নাম দেবে আমি জানি না, তবে আমি তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি। তাই আমি বেঁচে থাকতে তোমাকে অন্য কারো পাশে দেখতে পারবো না। প্রথম এবং শেষবার তোমাকে বলে যাচ্ছি ভাইয়া, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। ভালো থেকো। ইতি, তোমার না পাওয়া ভালোবাসা। চিঠিটা আমার লেখা। আমি ভাইয়ার দিকে তাকাতে পারছি না, খুব ভয় করছে। ভাইয়া চিঠিটা পড়ে আমার দিকে তাকালো। আমি সাথে সাথে মাথা নামিয়ে নিলাম। ভাইয়া আমাকে কিছু বলার আগেই আমি ভাইয়াকে অসহায়ভাবে বললাম, ভাইয়া আমার না খুব ক্ষুধা লাগছে। ভাইয়া আর কিছু না বলে প্লেটে খাবার নিয়ে নিজ হাতে আমাকে খাওয়াতে শুরু করলো। আমি কিছু না ভেবেই প্লেটটা হাতে নিয়ে এক লোকমা খাবার ভাইয়ার মুখের কাছে ধরলাম। ভাইয়াও কোনো কথা না বলে খেয়ে নিল। খাওয়া শেষ করে ভাইয়া বলল, এর শাস্তি তুই পাবি, নিজের ক্ষতি করার চেষ্টা করার শাস্তি তো তুই পাবি, আর এই চিঠির শাস্তিও তুই পাবি। বলেই চলে গেল। আর আমি ভয়ে চুপসে গেলাম। একটু পরে কাকিমা এসে আমাকে চেঞ্জ করে দিয়ে গেল। আর একটু পরে ভাইয়া রুমে এসে কোনো কথা না বলে আমাকে কোলে নিয়ে হাঁটা শুরু করলো। হসপিটালের অনেকেই আমাকে দেখে হাসছে, খুব লজ্জা লাগছে। আর ভাইয়া যেন কোনো দিকেই খেয়াল নেই, আমাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। বাড়িতে এসে আমাকে আমার রুমে যেতে না দিয়ে ভাইয়া রুমে নিয়ে গেল। আর কাকিমাকে ডেকে বলল, বিকেলে যেন কাজই বাড়িতে চলে আসে, না আসলে কি করব তুমি তো তা জানোই আশা করি। বিকেলে শুয়ে আছি, কোথা থেকে আমার বান্ধবী নিরূপা এসে কিছু না বলেই আমার হাতে একটা নীল রঙের শাড়ি ধরিয়ে দিয়ে বলল, এটা পরে 5 মিনিটের মধ্যে নিচে চলে আয়, নইলে রিফাত ভাইয়া তোর কপালে শনি ডেকে আনবে। বলেই চলে গেল। কিছুই বুঝতে পারলাম না। একটু পরে শাড়িটা পরে নিচে চলে গেলাম। নিচে গিয়ে আমাদের কিছু কাজিনদের দেখতে পেলাম। বুঝতে পারছি না কি হচ্ছে। কাকিমা আমাকে টেনে রিফাত ভাইয়ার পাশে বসিয়ে দিল। একটু পরে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দিল। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কি হচ্ছে আমার সাথে? আজ সুস্থ হয়ে বাড়ি ফিরলাম আর আজই বিয়ে? কখন থেকে কাজী সাহেব বলেই যাচ্ছে বলো মা কবুল। আমি কিছুই বলতে পারছিলাম না। হঠাৎ একটা শীতল হাত সকলের চোখের আড়ালে আমার শাড়ির নিচ দিয়ে আমার পেটটা চাপ দিয়ে ধরলো। ভয়ে আপনা আপনি মুখ দিয়ে কবুল বের হয়ে গেল। কবুল বলে রিফাত ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া মুসকে মুসকে হাসছে, কারণ হাতটা রিফাত ভাইয়ার ছিল। আমাদের বিয়েটা হয়ে গেল। এভাবে বিয়ে হবে কখনো ভাবিনি। রাতের মধ্যে সকল কাজিনরা খাওয়া দাওয়া করে চলে গেল, আর আমি চুপ করে বসে আছি। বাড়িতে আসার পর থেকে রিফাত ভাইয়া আমার সাথে একটা কথাও বলেনি। রাতে তিথি আমাকে বউ সাজিয়ে রিফাত ভাইয়ার রুমে বসিয়ে দিয়ে গেল। আমি বসে বসে চিন্তা করছি কোথা থেকে কি হয়ে গেল। নিজের বিয়ে আর নিজেই জানি না। হঠাৎ দরজা খোলার শব্দে দরজার দিকে তাকালাম। রিফাত ভাইয়া দরজা বন্ধ করে ভেতরে এলো। আমি উঠে তার পা ধরে সালাম দিলাম। যতই হোক এটাই তো নিয়ম। রিফাত ভাইয়া আমার বাহু ধরে দাঁড় করিয়ে বলল, অনেক রাত হয়েছে, যা চেঞ্জ করে নে। আমি আর কোনো কথা না বলে ফ্রেশ হতে চলে গেলাম। ঘরে এসে দেখি রিফাত ভাইয়া নেই, তাই বেলকনিতে চলে গেলাম। রিফাত ভাইয়ার পেছনে দাঁড়াতেই আমাকে না দেখেই বলল, তোর উপর শুধু আমার অধিকার আছে, আর কারো না, তোর নিজেরও না। জানিস রিপা, ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েও না পাওয়ার কষ্টটা কত বেদনার, জানিস না? আজ থেকে তোকে বোঝাবো
সেই কষ্টটা কাকে বলে। আমি তোর সাথেই থাকবো, তবে তুই আমাকে তোর সাথে মিশে পাবি না। নিজেকে শেষ করে দেওয়ার শাস্তি তো তোকে পেতেই হবে সুইটহার্ট। বলেই আমার দিকে ঘুরে তাকিয়ে আমাকে কিছু বলতে না দিয়ে আমাকে কোলে তুলে নিয়ে রুমে চলে আসলো। আমাকে খাটে শুয়ে দিয়ে নিজেই আমার উপর শুয়ে পড়ে নিজের সবটুকু ভর ছেড়ে দিল। কতক্ষণ আমার দিকে চেয়ে থেকে আমার ঠোঁটে নিজের ঠোঁটটা ডুবিয়ে দিল। দুইজন কতক্ষণ ধরে এমন ছিলাম জানি না। আমার সারা মুখে পাগলের মতো চুমু দিচ্ছিল, গলায় মুখ ডুবিয়ে দিয়ে বলল, এবার তুই বুঝবি কাছে এসেও না আসার যন্ত্রণা কতটুকু। বলেই বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেল। ভাইয়ার এমন আচরণে আমি শুধু অবাক হচ্ছি। এই ভালোবাসা দেখাচ্ছে তো এই ভিলেনগিরি দেখাচ্ছে। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি রিফাত ভাইয়া নেই, তাই উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। নাস্তার টেবিলে হঠাৎ রিফাত ভাইয়া বলল, তো আব্বু, সারপ্রাইজটা কেমন ছিল? আপু কিছুই বললো না, শুধু মুস্কি হাসলো আর বলল, তুই কি সত্যি আমাদের ছেলে নাকি বন্ধু? রিফাত ভাইয়াও কিছু না বলে হাসলো। আমি বললাম, কিসের সারপ্রাইজ কাকু? তখন পেছন থেকে নিরূপা বলল, আরে তুই জানিস না, কাল তো আন্টিদের রুম রিফাত ভাইয়া ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিল, সেটা আন্টিরা জানতো না। আর আমি নিরূপার কথা শুনে রিফাত ভাইয়ার দিকে একবার তাকালাম আর মনে মনে বললাম, মানুষটা পারেও বটে। বাবা মার ফুলসজ্জার খাট সাজিয়ে দিয়েছে ভাবা যায়। রুমে বসে আছি, রিফাত ভাইয়া সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। এমন সময় আমাদের এক চাচাতো ভাইয়ের বউ রুমে এসে বলল, কি গো, নতুন জামাই বউ কি করো? আরে ভাবি, আসেন, ভেতরে আসেন। ভাবি তুমি? এসো বসো। বসবো তো, আর কাল রাতের সব কথা শুনবো। তো রিফাত সাহেব, কাল রাতে কি বিড়াল মারতে পেরেছে নাকি পারেন নাই? কি যে বলেন ভাবি, বিড়াল মারার রাত তো একটাই, না মেরে থাকে কিভাবে? ভাইয়ার কথাই ভাবি হেসে উঠল আর আমার দিকে তাকিয়ে বলল, তো কি আমি চাচি আম্মা হচ্ছি কবে? আমাকে কিছু বলতে না দিয়ে রিফাত ভাইয়া বলল, খুব তাড়াতাড়ি হবেন, চিন্তা করিয়েন না ভাবি। কে বলিস রিপা? বলেই চোখ মারলো আমাকে। বউ ভাতের অনুষ্ঠান খুব ভালোভাবেই শেষ হলো। ভাইয়া সকলের সাথে খুব হাসাহাসি ভাবে কথা বলেছে, শুধু আমার সাথেই কথা বলছে না। আমি রিফাত ভাইয়াকে ভাইয়া ডাকি, এটা নিয়ে রিফাত ভাইয়ার বন্ধুরা খুব হাসাহাসি করলো। রাতে খাওয়া দাওয়া করে যে যার মতো চলে গেল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে আধা শোয়া হয়ে শুয়ে আছি। একটু পরে রিফাত ভাইয়া কোথা থেকে এসে আমাকে কোলে নিয়ে হাঁটা শুরু করলো। ছাদে নিয়ে এসে আমাকে দোলনাতে বসিয়ে দিয়ে আমার কোলে মাথা রেখে চোখ বুজে শুয়ে পড়লো। আমি চুপচাপ আছি, কিছু বলতে পারছি না। একটু পরে আমার পেট থেকে শাড়িটা সরিয়ে দিয়ে পেটে স্লাইড করতে শুরু করলো। তার এমন কাজে যেন আমি আইস লোলি হয়ে গেলাম। একটু সরে আসতে চাইতেই আর এক হাত দিয়ে আমার কোমরটা জড়িয়ে নিজের আরো কাছে নিয়ে আসলো। আমার পেটে একটা চুমু দিয়ে বলল, আজ থেকে যতবার ভাইয়া ডাকবি ততবার তার শাস্তি তোর এই মেদ ছাড়া পেটটা পাবে, ঠিক আছে? আমি কিছুই বলতে পারছিলাম না। আমার তখন এমন অবস্থা, ছেড়ে দেমা কেঁদে বাঁচি। একটু পরে আমাকে আবার কোলে তুলে রুমে নিয়ে এলো। আমাকে শুয়ে দিয়ে নিজেও আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। এভাবেই দিনগুলো কাটছিল। আজ আমার রেজাল্ট দিয়েছে। আমি খাটের এক কোণে বসে আছি আর আমার সামনে রিফাত ভাইয়া মাথা নিচু করে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে আমি নির্ঘাত ফেল মেরেছি। খুব ভয় করছিল, ভয়ে কান্না করে দিলাম। আমার কান্না দেখে রিফাত ভাইয়া হেসে দিল, তারপরে আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, আরে পাগলি, কান্না করছিস কেন? তুই কি জানিস তুই জেলা ফার্স্ট হয়েছিস? এবার আমাকে কি খাওয়াবি আর কি দিবি সেটা বল। রিফাত ভাইয়ের কথা শুনে কান্না মুখে হেসে ফেললাম। খুশিতে রিফাত ভাইয়ের গালে একটা কিস দিলাম। এতে যেন রিফাত ভাইয়া পুরো শেষ, আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমি লজ্জায় মাথাটা নিচু করে নিলাম, কারণ এটাই আমার তাকে করা ফার্স্ট কিস। তখনই আম্মু রুমে আসলো হাতে মিষ্টি নিয়ে। এভাবেই খুনছুটিতেই আমাদের জীবন চলছিল। আমাদের বিয়ের 3 বছর চলছে। আজ আমি খুব খুশি, নিজের খুশিটা ধরে রাখতে পারছিলাম না। আজ অনেক কান্না করেছি, সব রিফাতের পছন্দের খাবার। রিফাত আসতে আসতে রাত 10টা বেজে গেল। আমি নিজের ঘরে বসে আছি। আমাদের বউ ভাতের দিন যেমন বউ সেজে বসেছিলাম সেইভাবে বসে আছি। রিফাত রুমে এসে লাইটটা অন করতেই খুব অবাক হয়ে আমার কাছে গিয়ে আমার পাশে বসে বলল, আজ আমার বউটার কি হয়েছে? আজ নিজে থেকে এমন সেজে গুজে বসে আছে, কারণটা কি?
আমি কিছু না বলে রিফাতের বুকে মুখ গুজে রিফাতের সামনে দুটো পিচ্ছিদের জুতো ধরলাম। রিফাত কিছু সময় চুপ মেরে আমার মুখটা একটু উঁচু করে বলল, তুমি যেটা বলতে চাইছো সেটা কি সত্যি? এই রিফাত ভাইয়া, তুমি কান্না করছো কেন? আমাদের বেবি হবে শুনে তুমি খুশি হওনি? আরে পাগলি, তোকে কিভাবে বোঝাবো? এটা আমার জীবনের সেরা উপহাস। আমি বাবা হব। উফ, কি যে ভালো লাগছে রে পিচ্ছি। আমি আমি বাবা হব আর তুই মা। পেটে একটা চুমু দিয়ে বলল, এইখানে আমার বেবিটা ধীরে ধীরে বড় হবে। উফ, কি করে বোঝাবো তোকে আমি কতটা খুশি। এই রেদওয়ান দাঁড়াও, নইলে এবার ধরতে পারলে খুব মার খাবে বলে দিলাম। মামনি, তুমি আমাকে ধরতে পারবে না। তখনই রিফাত ভাই এসে রেদওয়ানকে কোলে নিয়ে বলল, বাবা, মামুনের সাথে কেউ এমন করে বলো? মামুনির দৌড়াতে কষ্ট হয় তো। রিবা, খাবারটা আমার কাছে দাও। আমার ছেলেকে আজ আমি নিজেই খাওয়াবো। এই নাও ভাইয়া, তোমার ছেলেটাকে খাওয়াও, ও আমার দ্বারা হবে না। তখনই রেদওয়ান আমাকে বলল, তো ফুপুমণি, তুমি কবে থেকে বাবাকে ভাইয়া ডাকাটা বাদ দেবে? ছেলের মুখে ফুপি ডাক শুনে রাগে রিফাতের দিকে তাকালাম। তখনই রিফাত হেসে বলল, আমার কি দোষ বলো? তুমি যদি আমাকে ভাইয়া বলো তো আমি তো তোমার ছেলেকে তোমাকে ফুপি ডাকতেই শেখাবো, তাই না? এটাই আমাদের সুখের ভরা সংসার। হে রেদওয়ান, আমার আর কত রিফাতের ছেলে আমাদের ছেলে হয়েছে, খুব দুষ্টু আর রাগটা পেয়েছে বাবার মতো। সকলে দোয়া করবেন যেন আমরা সারা জীবন এইভাবে সুখে শান্তিতে থাকতে পারি।